হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে আবার নতুন হাই করেছে এবং সাইকোলজিক্যালি 26,000-এর উপরে আজকে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। সো ফাইনালি 64 পয়েন্ট উপরে গিয়ে 26,004-এ ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 54,102, অর্থাৎ 133 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। আজকে ডোমেস্টিক প্লেয়াররা 1780 কোটি টাকার কাছাকাছি কেনাবেচা করেছে, আর এফআইআই 974 কোটি টাকা বিক্রি করেছে। ডিআইআই কিনেছে আর এফআইআই তার অর্ধেক মতো বিক্রি করেছে। সুতরাং মার্কেটে ডেলি কিছু না কিছু পয়সা ঢুকছে। খুব ইন্টারেস্টিং জায়গাতে নিফটি এসে ক্লোজিং হলো এবং প্রায় মাস শেষ হওয়ার মুখে। ঠিক আছে, একটা তো কারেকশন ছাড়া মার্কেটে কিন্তু আর অন্য কিছু জিনিস অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে না। কারণ কি, এন্ট্রির জায়গা নেই। ঠিক আছে, এক্সিট করতে লোকেরা হেজিটেট করছে। সুতরাং মার্কেট একটা কারেকশন দিলে সবাই হয়তো একটু কমফোর্টেবল হবে। আর অন্যদিকে দেখুন, যে কোনো মুহূর্তে কিন্তু সিচুয়েশন হয়ে যেতে পারে, কি বলে, যে কোনো মুহূর্তে সিচুয়েশন খারাপ হয়ে যেতে পারে। যেভাবে মানে ইসরায়েল এবং হামাস ছিল, এখন সেটা হিজবুল্লাহ হয়ে গেছে, ব্যাকড বাই ইরান। ঠিক আছে, কোন দিকে পরিস্থিতি গড়াবে কিছু বলা যায় না। সুতরাং একটু মাঠের বাইরে থেকেই দেখাটা বেটার হবে। হঠাৎ কোনো বাজে খবরে মার্কেট কিন্তু 2-3% একদিনেও ফল করে হয়ে যেতে পারে। সো এই ধরনের মানসিকতাতে কেউই কিন্তু বাইং এর দিকে অ্যাডভাইস করছে না। বাইং এর লেভেল এটা নয়। সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্যদিকে ফ্রেন্ডস, আজকে হুন্ডাই হুন্ডাই তার আইপিও অ্যাপ্রুভাল পেয়ে গেছে সেবির কাছ থেকে, এবং হুন্ডাইয়ের যে আইপিওটা সেটা অলমোস্ট 25,000 কোটি টাকার কাছাকাছি হবে। 25,000 কোটি টাকা। এর আগে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে সবচেয়ে হাইয়েস্ট আইপিও ছিল সেটা 21,000 কোটি টাকা, এবং সেটা ছিল এলআইসি। সুতরাং এই হুন্ডাই এর আইপিও নিয়ে নিশ্চয়ই মার্কেটে চরম একটা এক্সাইটমেন্ট তৈরি হবে, এবং আইপিওটা মোস্টলি অক্টোবরের দিকেই চলে আসতে পারে। আইইএক্স অন্যদিকে আজকেও কিন্তু বেশ কিছুটা নিচে এসছে। আমরা কালকে চর্চা করেছিলাম যে সম্ভাব্য কত নিচে আসতে পারে। আশা করি আপনাদের লেভেলটা মনে আছে, 190 থেকে 180 লেভেল পর্যন্ত সে নিচে আসলেও আসতে পারে। ঠিক আছে, কারণ মার্কেটে সবকিছু জিনিসই, এই যে লেভেলটা দেখছেন না, এই যে এই যে ডিপটা দেখছেন, একটা কোনো একটা দিন এই ডিপ পর্যন্ত আসলে দেন দ্যাট উইল বি বেস্ট প্লেস টু বাই। যারা সাহস করে কিনবে তারাই তো পয়সা রোজগার করবে, আর যারা মানে সাহস দেখাবে না তারাই কিন্তু পিছনে পড়ে থাকবে। সার্ভোটেক আজকেও 5% ওপরে। সার্ভোটেক আজকেও কিন্তু 5% ওপরে সার্কিট ডে আছে। 5% করে সার্কিটে কিন্তু যাচ্ছে, আবার নিচেও আসবে। ঠিক আছে, আমরা যেটা দেখেছিলাম প্রায় 220-25-এর কাছাকাছি একটা রেশিও আমরা পেয়েছিলাম। তাও একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, 227-28, 196 পেরিয়ে গেছে। তো দেখা যাক কতদূর গিয়ে ঠেকে। কিন্তু এর বিজনেসটা ভালো, ওয়েট করলে কিন্তু দীর্ঘমেয়াদীতে ভালো পয়সা রোজগার করতে পারবে। এবারে আপ ডাউন পার্ট অ্যান্ড পার্সেল অফ দা শেয়ার বাজার, সেটা নিয়ে আমি একটু পরে আরো অন্যান্য জিনিসের উপর বলবো। হুম, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার। আমরা কিন্তু মাঝে শেয়ারটাকে করেছিলাম, রিকমেন্ড করেছিলাম। ফ্রেন্ডস, আজকে শেয়ারটা প্রায় 20% নিচে চলে এসেছিল। 20% নিচে চলে এসেছিল।
ফাইনালি 15.5% নিচে ক্লোজ হয়েছে। এবারে মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে যে এই কোম্পানির যে প্রমোটার তিনি প্রায় আনুমানিক, মানে এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফিগার পাওয়া যায়নি, আনুমানিক 600 কোটি থেকে 900 কোটির মধ্যে কোনো একটা ফিগারের শেয়ার বিক্রি করেছে। কত প্রাইসে? অ্যাট দ্য রেট অফ 38। ঠিক আছে, কোথাও বলছে প্রমোটার সোল্ড 3%, কোথাও বলছে প্রমোটার সোল্ড 8%। এটা আজকের ফিগারটা এলে তবে বোঝা যাবে। এবং থ্রু ব্লক ডিল বা বাল্ক ডিলের মাধ্যমে, এই ব্লক ডিল এবং বাল্ক ডিল দুটো কিন্তু আপনারা গুগলসে গিয়ে দেখে নেন, এটা আর কিছুই না, একটা মানে প্যারামিটার। যে ধরুন ব্লক ডিলের মাধ্যমে সে হয়তো দেখা গেল 200 কোটি টাকার মাল বিক্রি করতে পারে, এবং সেটা আগে থেকেই বায়ার ফাইনাল হয়ে থাকবে। একইভাবে বাল্ক ডিলের ক্ষেত্রে শুধু তার পরিমাণটা ডিফারেন্স হবে, কিন্তু বায়ার কিন্তু ডিসাইড হয়ে থাকবে। যেমন 38 টাকা রেটে সে বিক্রি করেছে, এবং 38 টাকা রেটে যারা যারা সম্ভাব্য বায়ার ছিল তারা কিন্তু সেই জায়গাতে বিড লাগিয়ে রাখে স্পেসিফিক টাইমে, সেইভাবে কিন্তু ট্রেডটা এক্সিকিউট হয়ে যায়। দেখুন, প্রমোটার কিছুদিন আগে হ্যাপিয়েস্ট মাইন্ডে আপনাদের খেয়াল থাকবে যে প্রমোটার একটা বড় পরিমাণ টাকার মাল বিক্রি করেছিল, তার পিছনে তাকে লজিক দিতে হয়েছে প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে যে আমি এই টাকাটা এই কাজে লাগাচ্ছি। কিছুদিন আগে এই ইজি ট্রিপ প্ল্যানার সে কিন্তু বলেছিল তারা বাস, ইলেকট্রিক ভেহিক্যাল বাস যেটা, সেটা তৈরির জন্য আগে বাড়ছে। এবারে মূল জিনিস হচ্ছে যে এই টাকাটা যেটা সে প্রমোটার বিক্রি করলো, এই টাকাটা সে কি কাজে ইউজ করছে সেটা কিন্তু বড় ফ্যাক্টর। আদারওয়াইজ প্রমোটাররা মাল বিক্রি করে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, ব্যবসা বাড়ানোর জন্য, সুতরাং সেটা তেমন কোনো প্রবলেম না। যদি দেখেন এখানটাতে প্রমোটারের কাছে কত পার্সেন্ট মাল আছে, 64.30%। এবারে আজকে যেটা ছিল, আজকের যে পার্সেন্টেজটা বিক্রি হয়েছে, এবং তার অধিকাংশটাই আইদার এফআইআই অথবা ডিআইআই দুজনে মিলেই কিনেছে। ঠিক আছে, যে পার্সেন্টেজটা তারা বিক্রি করেছে, সুতরাং কত পার্সেন্ট মাল এক্স্যাক্টলি বিক্রি হয়েছে এবং কারা কারা কিনেছে সেটা হয়তো জানা যাবে। বাট আমরা যারা শেয়ার হোল্ডার, আমরা কিন্তু ওয়েট করব কিসের জন্য? আমরা দেখতে চাইবো যে পয়সাটা কি কাজে ইউজ করছে কোম্পানি। কোম্পানি এই যে প্রমোটার শেয়ার বিক্রি করে কি কাজে ব্যবহার করছে সেটার দিকে। ঠিক আছে, এবং ইজিটি প্ল্যানারে একটা রেশিওতে কিন্তু রেশিওর উপরে গিয়ে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। আমি যদি দেখি, আমি আজকে দেখছিলাম যে শেয়ারটা সম্ভাব্য সাপোর্ট কোথায়। ঠিক আছে, যদি দেখা যায় সম্ভাব্য সাপোর্ট, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 34 টাকাতে কিন্তু একটা সাপোর্ট আছে। মার্কেট কিন্তু সাপোর্টের উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, 33-34 টাকাতে তার কিন্তু কি আছে না 0.618% রিট্রেসমেন্ট আছে। সুতরাং এখানে কিন্তু সে একটু নিচে গেলেও ফাইনালি কিন্তু ক্লোজিং সে দিতে পারে। দেখুন, কিছু এই সমস্ত কি বলে অ্যানালাইসিসের কোনো গ্যারান্টি থাকে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এইগুলো কিন্তু বাস্তবায়িত হয়। ঠিক আছে, আচ্ছা, অন্যদিকে কালকে একটা খবর পেয়েছিলাম যে টাটা পাওয়ারের একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্টে কিন্তু আগুন মানে লেগে গেছিল, কিন্তু সেই ইয়েতে তেমন কোনো ক্যাজুয়ালিটি রিপোর্টেড হয়নি, প্রুফ আন্ডারওয়ে। ঠিক আছে, এবং জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি টাটা পাওয়ারের, সরি, আমি মনে পড়লে পরে আপনাদেরকে বলছি, কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়। ফ্রেন্ডস, আপনাদের অনেকের কমেন্ট শুনতে পাচ্ছি, কমেন্ট শুনে আমার খুব মানে আই এম ভেরি মাচ হ্যাপি। প্রথমত হচ্ছে দেখুন, যেটা সবচেয়ে বড় হ্যাপি হওয়ার মতো জায়গা, আজকে যদি দেখা যায় রিটেল নিবেশক, অ্যাটলিস্ট আমার সঙ্গে যারা জড়িত আছেন, আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আছে, বাট ইউ আর নট বাইং। হোয়াই ইউ আর নট বাইং? বিকজ ইউ আর নট গেটিং দ্য রাইট প্রাইস। ক্লিয়ার? আপনি এই উপলব্ধিটা যে করতে পেরেছেন,
ধরুন আমি বললাম যে ডিকশনারি একটা অ্যানালাইসিস দেখালাম, এই সমস্ত অ্যানালাইসিস দেখার পরে আপনারা কিন্তু অ্যাটলিস্ট একটা জিনিস তৈরি হয়েছে আপনাদের মধ্যে অতি অল্প দিনের মধ্যে, যে আপনাদের মধ্যে যে শেয়ার বাজারের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পেশেন্স। আমাদের টাইমে আমরা যখন আপনাদের মতো সিচুয়েশনে ছিলাম, তখন অ্যাকাউন্টে থাকা মানে কোনো রকমে বাই করা, তারপরে লস দেখবো, কিন্তু শেয়ারটা আগে কিনতে হবে। কিন্তু মেন জিনিস হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আমি রাইট প্রাইস পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করছি উইথ ফুল পেশেন্স, পেশেন্সের সঙ্গে আমরা ওয়েট করছি। এটা কিন্তু মানে আপনাদের মধ্যে যে তৈরি হয়েছে, আপনারা বুঝতে পারছেন না যে আপনারা মানে কত বড় কিছু অ্যাচিভ করেছেন। বুঝতে পেরেছেন? এটা আপনারা বুঝবেন, উপলব্ধি করবেন। আর কয়েকদিন, আর কিছুদিন যাক, যেতে যেতে ধীরে ধীরে আপনাদের উপলব্ধিটা বাড়বে। যখন আপনারা 2 বছর 2.5 বছর মতো হয়ে যাবে শেয়ার বাজারে, তখন বুঝতে পারবেন যে এই যে পেশেন্স জিনিসটা কতটা ইউজফুল। দ্বিতীয়ত আরো সবচেয়ে ভালো জিনিস যেটা দেখা যাচ্ছে, যে ধরুন আইইএক্স এর র্যালি চলছে, আইএক্স এর র্যালি 244 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, বাট ইউ আর বাইং অন 212-তে, মিনস ডিপে বাই করছেন, আপনি কিন্তু 244-এ বাই করেননি। আমি কোন একটা এক্সাম্পল নিয়ে বলছি। সো মানে আপনার যে সেন্স, মানে মার্কেট যে সাইকোলজি, সেটা কতটা ধীরে 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 পরিণত হচ্ছে, এটাই কিন্তু তার একটা মাত্র এক্সাম্পল। সুতরাং আজকে আমরা ডিপে কিনতে পাচ্ছি। আমরা কিন্তু একদম যখন গাড়ি দৌড়চ্ছে, ট্রেন যখন দৌড়চ্ছে, তখন কিন্তু মার্কেটে ঢুকছি না, আমরা কারেকশনে কিনছি। সুতরাং দিস অল আর ম্যাচিওর ইনভেস্টমেন্টের জন্য অত্যন্ত জরুরি। সুতরাং আপনারা এইভাবে যদি আপনাদের টেম্পারমেন্টকে তৈরি করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা একটু টাইম দেন, দিলে আপনি দেখবেন যে আপনারা অনেক মানে ইয়ে অবধি কিন্তু লং টার্মের জন্য কিন্তু আপনারা শেয়ার বাজারে থাকতে পারবেন। ফ্রেন্ডস, আর একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এইটা। দেখুন ফ্রেন্ডস, মার্কেট ইজ বিগ এবং মার্কেট হচ্ছে সুপ্রিম, কিন্তু প্রবলেমটা হচ্ছে অল্প টাইমের মধ্যে কিন্তু আমরা মার্কেটের সবকিছু জিনিস শেখার চেষ্টা করছি, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। যেমন ধরুন আমি যদি বলি যে আমি ডাক্তার, আমি অর্থোপেডিক, নিউরো থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে কি মাস্টার হতে পারবো? কখনোই সম্ভব না। ধরুন আমি একজন শিক্ষক, আমি কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সবকিছু শিখতে পারবো? নট পসিবল। এই জন্য আপনার যতটা প্রয়োজন ততটার মধ্যেই আপনি লিমিট করুন। ধরুন মার্কেটে 3,000 শেয়ার আছে কি 4,000 শেয়ার আছে, আপনি আপনি পারবেন না কন্ট্রোল করতে। সুতরাং আপনি স্লোলি স্লোলি আপনার ডাটাবেসকে কিন্তু ইনক্রিজ করেন, স্লোলি স্লোলি আপনার ডাটাবেসকে ইনক্রিজ করেন। ধরুন আজকে এবার একটা বছরে আপনি ফাইনাল করুন, আমি 20টা কোম্পানির ব্যাপারে তার প্রস অ্যান্ড কনস সব কিছু আমি বুঝবো। মিনস আমি তার ভালো মন্দ, কোয়ার্টারলি রেজাল্ট, তার বিজনেস, তার অর্ডার বুক সবকিছুকে রেডি রাখার চেষ্টা করব, বা তার বিজনেসটা ফিউচার ওরিয়েন্টেড। আমি এক বছরে 25টা কোম্পানি সম্বন্ধে জানলাম, সো দ্যাট 25টার মধ্যে আমি নিজেকে লিমিটেড করব। আবার আমার আরো 25টা কোম্পানি, এরপরে নেক্সট ভালো 25টা কোম্পানি আমি চুজ করব, আমি তার ব্যাপারে খোঁজ খবর রাখবো। দেন আবার আমি 25টা, এইভাবে করে করে মানে বাজারের যে ডাটাবেস আপনি কিন্তু ইমপ্রুভ করতে থাকুন। না হলে আপনি যদি এই পুরো মানে ইয়ের মধ্যে, মহাসাগরের মধ্যে যাকে খুশি তাকে ধরে তার ব্যাপারে যদি আপনি জানার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনি হাবুডুবু খাবেন। ক্লিয়ার? তো স্লো অ্যান্ড স্টেডি, আস্তে আস্তে করুন, এবং আস্তে আস্তে এক একটা কোম্পানির ব্যাপারে আপনি আইডিয়া তৈরি করুন, তার মুভমেন্ট যাচাই করুন, তার পিই দেখুন, তার ইপিএস দেখুন, তার চার্ট দেখুন। এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ডাটাবেস তৈরি করুন।
ফ্রেন্ডস, আমাদের অত্যন্ত পছন্দের দুটো ব্যাংকের শেয়ার আমি বলেছিলাম, আমরা আজকে সেই দুটো ব্যাংকের ইয়েটা কি বলে চার্টটা দেখে ভিডিওটা শেষ করব যে তারা কি জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক মার্কেট নিচে যাচ্ছে কিন্তু এইচডিএফসি ব্যাংক উপরে যাচ্ছে। এই হচ্ছে ইন্ডেক্স ম্যানেজমেন্ট। টোটালটাই এখন ইন্ডেক্স ম্যানেজমেন্ট চলছে। মার্কেটে ইন্ডেক্সকে ধরে রেখেছে উপর লেভেলে বা উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর শেয়ারে সেলিং চলছে। দেখবেন তার জন্য অধিকাংশ লোকের পোর্টফোলিও মাইনাস। দেখুন এইচডিএফসি ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি উপরে যাওয়ার চেষ্টা করছে। ওকে, দ্বিতীয়ত দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখাচ্ছি, কোটাক ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। ওকে, এবারে আরেকটা কথা বলি ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য রাখবেন। দেখুন, যখন কোনো শেয়ার মুভমেন্ট করে, একটা জিনিস আর একটা জিনিস আমি আপনাদের বলে দিই। দেখুন, এই যে কনসেপ্টটা বলছি, আমরা দীর্ঘমেয়াদী ইনভেস্টার, তাই আমি মান্থলি ক্যান্ডেল বেশি প্রেফার করি, কখনো কখনো উইকলিতে যাই। এবারে দেখুন, এটা কিন্তু খুব অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করবেন। দেখুন, ফার্স্ট হচ্ছে এই যে কোটাক ব্যাংকের মে মাসের ক্যান্ডেল, তারপরে কোন মাসের ক্যান্ডেল, তারপরে হচ্ছে জুন মাসের ক্যান্ডেল। তাহলে মে মাসের ক্যান্ডেলের সঙ্গে জুন মাসের ক্যান্ডেলের ডিফারেন্স কি না, জুন মাসের ক্যান্ডেল হায়ার হাই করেছে এবং হায়ার লো করেছে। ওকে, জুলাই মাসের ক্যান্ডেলের ডিফারেন্স কি, হায়ার হাই হায়ার লো। দেন অগাস্ট মাসের ক্যান্ডেল কি করেছে, একটা ইনসাইড ক্যান্ডেল করেছে। ইনসাইড ক্যান্ডেল মানে রেস্টিং। আবার সেপ্টেম্বর মাসের ক্যান্ডেল রানিং, সে কি করেছে, আবার নতুন হাই করেছে। ঠিক আছে, এইটা লক্ষ্য রাখবেন। দেখবেন অক্টোবর মাসের ক্যান্ডেল আবার কিন্তু সে হায়ার হাই হায়ার হাই হায়ার লো করছে কিনা, এবং ওইভাবেই কিন্তু অবজারভেশনটা আপনারা আরো ভালো করার চেষ্টা করুন। এবারে মার্কেট যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, সবাই নিচে আসবে, বাট কিছু জিনিস টেকনিক্যাল যেগুলো আপনাদের বোঝা উচিত বা যেগুলো আপনাদের কাজে লাগবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।